বিশেষ আদালত নির্দিষ্ট করে দিয়ে নাশকতাকারীদের দ্রুত বিচার করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদকে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নাশকতা বন্ধে যতটা দরকার সরকার ততটাই কঠোর হবে। এছাড়া টেলিভিশন টকশোতে যারা নাশকতাকে উস্কে দিচ্ছেন তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান সংসদ নেতা। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে বুধবারের কার্যসূচির প্রথমেই ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। সেখানে সরকারি ও বিরোধী দলীয় বেশ কজন সদস্যের প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। প্রাসঙ্গিকভাবেই উঠে আসা প্রশ্নে চলমান নাশকতা বন্ধে আলাদা ট্রাইব্যুনালের দাবি ওঠে। আইনমন্ত্রীকে ইতিমধ্যে আমি বলেছি যে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল না হলে বিশেষ কোর্ট নির্দিষ্ট করে দেওয়া, যেখানে এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য বিচার করা হয়, কারণ তাদের বিচারটা দ্রুত হওয়া উচিত। নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা তা হব। আরেক প্রশ্নের জবাবে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তার প্রেক্ষিতে নাশকতাকারীদের রাজনীতি নিষিদ্ধে সরকারি চিন্তার কথা জানতে চান একজন সংসদ সদস্য। কারণ উনি তো রাজনীতি করছেন না, উনি দস্যুবৃত্তি করছেন, খুনি। খালেদা যে একটা খুনি। এই সমস্ত রাজনৈতিক দল যারা এভাবে মানুষ হত্যা করছে, আমি মনে করি এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগণ যদি চায় তাহলে এমনিতেই নিষিদ্ধ হবে, সেটা হলো বাস্তবতা। তাদের বিষয় সংসদের স্বতন্ত্র এক সদস্যের প্রশ্ন ছিল গণমাধ্যমগুলোর টকশো এবং নাশকতার মধ্যে যোগসূত্র নিয়ে। সরকার যদি কোনো অপরাধ করে সমালোচনা করুক, কিন্তু আজকে সেখানে বসে এই যে মানুষকে উস্কায়ে দেওয়া, এগুলি দেখা হবে, মনিটর করা হবে এবং এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের একটাই কথা, কি আর কয়টা দিন চালাও, ঘটনা ঘটবে। কি ঘটনাটা ঘটবে? ওনারা বসে আছেন, খালেদা জিয়া মানুষ হত্যা করবে এমন একটা ঘটনা ঘটবে, বাস ওনারা সেই পথ বেয়ে, এই লাশের পথ বেয়ে ওনারাও ক্ষমতা দখল করতে পারবেন। এই ধরনের একটা চিন্তা নিয়েই ওনারা আছেন, কিন্তু ওনাদের সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, এটা আমি স্পষ্ট বলতে পারি। বার্ন ইউনিটগুলো প্রতিটা শহরে। এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের প্রশ্নের জবাবে প্রতিটি জেলা হাসপাতালে বার্ন ইউনিট এবং কুর্মিটোলায় বার্ন ইনস্টিটিউট তৈরির সরকারি পরিকল্পনার কথা জানান সংসদ নেতা। প্রত্যেক জেলায় হাসপাতালে বার্ন ইউনিট করে। আশিকুর রহমান শ্রাবণ, এসএটিভি, ঢাকা। এর আগে রাজনৈতিক সংকট সমাধানে নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনিদের সঙ্গে কোনো আলোচনা নয়, একথা জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের যেভাবে বিচার হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও সেভাবেই বিচার হবে। পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিটে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শাহনাজ রোমার প্রতিবেদন। ২০ দলীয় জোটের অবরোধ হরতালের নামে সহিংসতা ও পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হাজির প্রধানমন্ত্রী। কথা বলেন দগ্ধদের কয়েকজনের সঙ্গে, খোঁজ খবর নেন তাদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে নেয়া সংলাপের উদ্যোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংলাপ আহ্বানকারীদের সবার আগে সন্ত্রাস বন্ধের উদ্যোগ নিতে বলেন তিনি। কার সাথে? হত্যাকারীর সাথে? আগুনে যে পুড়িয়ে মারে তার সাথে? আমি তো গিয়েছিলাম খালেদা জিয়ার ছেলে মারা গেল সহানুভূতি জানাতে, গেট বন্ধ করে রাখলো, আমাকে যেতে দেয়নি। আমাকে যেভাবে অপমান করছে, এই যারা সংলাপকারী তাদের যদি এভাবে অপমান করে, তারা কি দ্বিতীয়বার যাবে নাকি? আরে খুনির সাথে আবার কিসের কথা? এটা কিছু লোকের একটা খেলা শুরু হয়ে গেছে। তারা চোখে দেখে না যে একজন সন্ত্রাস করে যাচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, সেখানে আমার অপরাধটা কি? আমাকে একবারে করবে কেন? দেশব্যাপী সন্ত্রাস বন্ধে খালেদা জিয়ার প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সতর্ক করে বলেন, সন্ত্রাস দমনে যতটা কঠোর হওয়া প্রয়োজন ততটাই হবে তার সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলবো, এই মানুষ হত্যা করা এই মুহূর্তে তাকে বন্ধ করতে হবে, কারণ মানুষ হত্যা করার লাইসেন্স তাকে কেউ দেয় না। সে জামাত শিবিরকে নিয়ে আমার দেশের মানুষকে এইভাবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, বোমা মেরে মারবে, এটা কখনো আমরা সহ্য করতে পারি না, এটা কেউ সহ্য করতে পারে না। আর ওই জঙ্গিবাদের যেভাবে শাস্তি এবং বিচার হয় আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে হচ্ছে, ঠিক সেইভাবেই আমরা তার বিচারের ব্যবস্থা করব। বার্ন ইউনিটে চিকিৎসাধীন প্রত্যেককে 10 লাখ টাকা করে অনুদান দেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ত্রাস বন্ধে গণমাধ্যমকে সহিংসতার খবর প্রচার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান। ভাবছে এটা করলেই তো প্রচার পাচ্ছে, প্রচার পেয়ে আরো দ্বিগুণ উৎসাহিত হচ্ছে। কেন আপনারা এই সমস্ত জল্লাদদের কেন আপনারা প্রচার দেবেন?
জল্লাদের প্রচার বন্ধ করেন। শাহনাজ রুমা, এসিটিভি, ঢাকা। এদিকে শিল্পমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে সংলাপের কথা বলা সংবিধান পরিপন্থী। আর নৌপরিবহন মন্ত্রীর মতে চোর ডাকাতের সঙ্গে কোনো সংলাপ হবে না। এছাড়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেছেন, সংলাপ নয়, শক্তি দিয়ে বিএনপিকে দমন করা হবে। অনেকে যে আলোচনার কথা বলেন, আজকে আমরা এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাই? আমরা যদি এই দেশটাকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সাংবিধানিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ওই শব্দটা আমার মনে হয় ব্যবহার করা ঠিক নয়। তার আলোচনার অর্থ হচ্ছে এই সমস্ত কুকীর্তিকে উস্কানি দেওয়া এবং তাদেরকে সমর্থন করা। ওনারা শুধু সংলাপ করে বেড়াচ্ছে। কার সঙ্গে সংলাপ? যার হাত রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের রক্তে, তার সঙ্গে সংলাপ। যে আমার শিশুকে হত্যা করেছে, আমার মা বোনকে হত্যা করেছে, তার সঙ্গে সংলাপ। তাহলে চোর ডাকাতের সঙ্গে সংলাপ করতে হবে। যারা এই আলোচনার কথা বলছেন তাদের অনেকেই ১/১১-র কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা। পৃথিবীর কোথাও দুষ্কৃতিকারীদের সাথে কেউ আলোচনায় বসে না, দুষ্কৃতিকারীদের দমনই করা হয়। অনতিবিলম্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি দেবেন ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন। এ লক্ষ্যে প্রথম কর্মসূচি হিসেবে আগামী শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া ভবিষ্যতে এই খাতের ১ কোটি শ্রমিক কর্মচারী নিয়ে মহাসমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। বিজিএমইএ ভবনে বিকেলে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা চলমান সহিংসতা থেকে তৈরি পোশাক ও বস্ত্র খাতকে বাঁচাতে করণীয় শীর্ষক মতবিনিময় করেন। আগামী শনিবার আমরা সবাই আপামর অর্থনীতি থেকে শুরু করে যারা আছে জনগণ থেকে সবাইকে অনুরোধ করব, আমাদের যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছেন আপনারা এবং আপনাদের সাথে সকলকে নিয়ে আমরা আগামী শনিবার বেলা ১১টার সময় বিজিএমের সামনে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটু দেখে দিতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। আজ এক বিবৃতিতে তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় মুক্তির নিশ্চয়তা দিতে পারে না। এদিকে আজও খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে দুটি সংগঠন। মাহমুদুল হকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করে গণমাধ্যমে সর্বশেষ বিবৃতিটি দিয়েছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ সিভিল প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় মুক্তির নিশ্চয়তা দিতে পারে না। বাহিনীগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা আইন বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করবেন, তাদের দায়ভার সম্পূর্ণরূপে তাদের উপরই বর্তাবে। খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে আরো বলা হয়, বেগম জিয়ার অবরুদ্ধ আবাসস্থলের কাছে সরকারপন্থী কিছু সংগঠন হরতাল অবরোধ বিরোধী নাটক করছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনের সড়কের দক্ষিণ পাশে বিক্ষোভ করে বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি। শিক্ষকরা শিক্ষাকে হরতাল অবরোধ মুক্ত রাখার দাবি জানান। পরে খালেদা জিয়াকে স্মারকলিপি দেয় সংগঠনটির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিরাজগঞ্জে বইয়ে পরীক্ষা হলে আগুন দেওয়া হয়েছে, মুন্সিগঞ্জে বইয়ের ট্রাকে আগুন দেওয়া হয়েছে। আমাদের বক্তব্যটা হলো রাজনীতি কর্মসূচি রাজনীতির বিধান করুক, কিন্তু আমাদের শিক্ষাটাকে এই রাজনীতির বাইরে রাখুক। আমরা চাই না আমাদের শিক্ষা জীবন ধ্বংস করতে। 15 লক্ষ পরীক্ষার্থী তারা আজকে একের পর এক হরতাল হচ্ছে আর পরীক্ষা পিছাচ্ছে। এরপর একই জায়গায় হরতাল অবরোধ বন্ধের দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। হরতাল অবরোধে অর্থনীতির চরম ক্ষতি হলেও সংলাপের কোনো সম্ভাবনা দেখছে না বড় দু দলের কেউই। বিএনপি মনে করছে টানা আন্দোলনের কোনো বিকল্প এখনো তৈরি হয়নি। অন্যদিকে নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানকে বাস্তবতা মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে চলমান অস্থিরতায় দেশ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক। পূর্ণ কর্মদিবসে ব্যস্ততম মতিঝিল। ব্যাংকগুলো প্রধান ফটকে শাটার নামিয়ে বিকল্প পথে তাদের কাজ পরিচালনা করছে। কয়েকটি ব্যাংক তাদের কাজের পরিধি কমিয়েছে। এসবের অন্যতম কারণ হচ্ছে আগের মতো গ্রাহক পাচ্ছে না ব্যাংকগুলো।
জানুয়ারি থেকে চলমান অস্থিতিশীলতায় চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অনেক ক্ষেত্রে রপ্তানি আদেশ বন্ধ ও বিদেশিদের বিনিয়োগে অনাগ্রহ তৈরি হচ্ছে বলে মনে করেন ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি। আমরা কিন্তু একটা সাপ্লাই চেইনের, একটা বিদেশি সাপ্লাই চেইনের শুধু একটি মাত্র একটা অংশ। আমার বায়ারও শিপমেন্ট সময় মতো পাচ্ছে না, তো সে যদি সময় মতো না পায় সে তার কারখানা চালাতে পারবে না। ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে তলানিতে পৌঁছাবে দেশের সার্বিক অর্থনীতি। 2200 কোটি টাকা পর্যন্ত আমাদের প্রতিদিন ক্ষতি হয়ে যায়। এখানে সরকারের আহরণেরও কিছু আছে, আমাদের পক্ষ থেকে আমাদের যে লসেসগুলো আছে সেগুলোও রয়েছে। অর্থনীতির এই সমস্যাকে স্বীকার করে বিএনপি নেতা বলেন, সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে, না হলে দায় সরকারের। হরতাল চলবে, আন্দোলন চলবে, তার ভিতরে যারা যদি এটা সমঝোতামূলক একটা প্রস্তাব দেয় যে আমরা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করণীয় আমরা করব, আমরা সেক্ষেত্রে হয়তোবা 20 দল এটা বিবেচনা করে দেখতে পারেন। কিন্তু সরকার দলের নেতার মতে প্রধানমন্ত্রীকে বাড়িতে না ঢুকতে দিয়েই আলোচনার সম্ভাবনা দূরে চলে গেছে। সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্কে জনগণকে রেখে আওয়ামী লীগের থেকে, শেখ হাসিনার থেকে কিছু আদায় করবে, আমার মনে হয় যে এটা বাস্তবে হবে না। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করব যে যত শীঘ্রই সম্ভব এই পরিস্থিতি থেকে সকলেই আমরা রেহাই পাবো। সমাধানের পথে চেয়ে থাকা সাধারণের অনেকেই মরছেন রাস্তায় কিংবা বাসে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে বাংলাদেশ, তাই দ্রুতই আলোচনার উদ্যোগ নিতে আহ্বান ব্যবসায়ীদের। নিয়ামুল সাদিক, SATV, ঢাকা। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষ হত্যাকে মর্মান্তিক এবং বর্বরতা হিসেবে দেখেছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন বলেছেন, এ ধরনের সহিংসতা মঙ্গল বয়ে আনবে না। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনের অভিজ্ঞতা তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের হাত থেকে শিশু এবং অন্তঃসত্ত্বাও রেহাই পাচ্ছে না। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির কর্মকাণ্ড IS এর মতো। এসবের বাইরে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিজনেস কাউন্সিল গঠনের কথা বলেন পিয়েরে মায়াদন। পাশাপাশি বাংলাদেশের কৃত্রিম উপগ্রহের জন্য সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদে সব পক্ষকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। And I have consistently called on all parties to fully consider the effects of their actions and resist from causing further damage to the country in the national interests. I also urge all parties to consider confidence-building measures that would diffuse the current tension in the country and allow normal life to resume. ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো জনগণের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা 71-এর হানাদারদের নির্যাতনকেও হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকেলে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। হানাদার ভাই আমাদের হত্যা করেছে, শিশুকে পুড়ে মারে নাই, বাস আগুন দিয়ে কাউকে মারে নাই। আমরা তাদের জন্য নিষ্কৃষ্ট কাজ করছি। ক্ষমতার লোভে, ক্ষমতার দ্বন্দ্বে আমরা সব ভুলে গেছি, মনুষ্যত্ব ভুলে গেছি, আর মানুষের পর্যায়ে নাই। আর রাজনীতিবিদরা সবচেয়ে ঘৃণ্য বস্তু। প্রজাতন্ত্রের মালিক, এই প্রজাতন্ত্রের মালিককে ধ্বংস করে জ্বালিয়ে পুড়ে মেরে আমরা সমতায় যেতে চাই। যে গণতন্ত্রের জন্য আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম স্বেচ্ছায়, এই হলো আজ সেই গণতন্ত্রের চিত্র। যে কোনো মূল্যে নাশকতা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে বিকেলে এক সুধী সমাবেশে তিনি কথা জানান। আমরা এই যুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধে, নাশকতার বিরুদ্ধে যুদ্ধে আমাদের হার মানার কোনো সুযোগ নাই, হার মানব না। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতালের কারণে বৃহস্পতিবারের SSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামীকাল যে পরীক্ষা আমাদের ছিল, যেদিন হরতাল দেওয়ার ফলে আমরা পরীক্ষা দিতে পারবো না, কারণ আমি আগেই বলেছি আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরীক্ষার্থী, শিক্ষার্থী বা আমাদের সন্তানদের জীবন, তাদের নিরাপত্তা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডে ৩ বছর পরও উপসংহার টানার মতো কোনো তথ্য নেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। অন্যদিকে হত্যাকারীদের আগামী 10 মার্চের মধ্যে গ্রেফতার না করলে পরদিন থেকে অবস্থান কর্মসূচি সহ কঠোর আন্দোলনে যাবার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। আব্দুল্লাহ রায়হানের প্রতিবেদন। তাহলে এই তদন্তে সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের 3 বছর পরও রহস্যের কুলকিনারা হয়নি। তাই প্রতি বছরের মতো এবারও এ নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা কর্মসূচি পালন করেন সাংবাদিক নেতারা, দেন আলটিমেটাম। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হওয়ার মানে এই সরকার ব্যর্থ হয়েছে। সরকারের রহস্যজনক নীরবতার কারণে সাংবাদিকদের সাথে আরেকবার প্রতারণা করলো। তারা এত বেশি প্রভাবশালী যারা সরকারকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখেন। 48 ঘন্টা, 49 ঘন্টা, 3 দিন, 72 ঘন্টা যখন যারা বলছেন, তারা কি নিজেদের বিবেকের কাছে একটু লজ্জাবোধ করেন না? পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এই মামলার সবশেষ অবস্থা জানতে চান তারা। আমার কাছে এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো কনক্লুশন এটার আসেনি। কোনো গোয়েন্দা সংস্থা বলেন কিংবা আমাদের আইন প্রয়োগকারী যারা নাকি তদন্ত করছেন, তাদের থেকে কোনো ধরনের ফাইনাল আমার কাছে আসেনি, যেটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো। তদন্ত শেষ হতে আর কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়ার বিমান হারিয়ে যাওয়ার ঘটনার জের টানেন প্রতিমন্ত্রী। অত্যন্ত বিনয়ের সঙ্গে স্বীকার করছি যে এটা অনেক লম্বা সময় লেগেছে। অনেক রহস্যই, যেমন আপনি দেখেন, এত তথ্য প্রযুক্তি, এত জ্ঞান বিজ্ঞানে আমরা চর্চা করছি, তাও মালয়েশিয়ার ওই যে সেই বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। এরকম হয়ে যায় মাঝে মাঝে। তদন্তের কাজ এগিয়ে চলছে বলে সবশেষে সাংবাদিকদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে বাবা মায়ের হত্যার বিচার চেয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় সাগর রুনির একমাত্র ছেলে মেঘ। আব্দুল্লাহ রায়হান, এসএটিভি, ঢাকা। চাঁদা না পেয়ে ক্রসফায়ারে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে। নিহত নাহিদের স্বজনদের দাবি, আটকের পর পুলিশ 10 লাখ টাকা চাঁদা দাবি করে, পরে 5 লাখ টাকায় তা নামিয়ে আনা হয়, কিন্তু পরিশোধ করতে না পারায় ক্রসফায়ারে হত্যা করা হয় মিরপুরের ওই যুবককে। যদিও পল্লবী থানার দাবি, নাহিদ নামে কাউকে তারা আটকই করেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তবে তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তার দাবি, নাহিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল। এম বাদশাহ জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা সাবেক সামরিক কর্মকর্তা গাজী মোহাম্মদ সাইদের একমাত্র ছেলে মোহাম্মদ নাহিদ হোসেন নরসিংদীতে কাপড়ের ব্যবসা করত। গেল 2 ফেব্রুয়ারি পাওনা টাকা আদায় করতে মিরপুর প্রশিক্ষা ভবনের কাছে গেলে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ। অভিযোগ ওঠে, এরপর পরিবারের কাছে ফোনে চাঁদা দাবি করা হয় সোর্স তারেকের মাধ্যমে। ফোন করছে আমার মেয়ের নাম্বারে, ওখানে তাদের সিভিল টিম, গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 4768, তৈদুল আরফিন ও বসা, আর গাড়ির সামনে দাঁড়ানো এর নাম হলো এএসআই সুব্রত। তা আমারে বললো আপনি 10 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকা দিলে আপনার ছেলেকে ছাড়বো। আমি টাকা নিয়ে 10টা বাজে গেছি, যাওয়ার পরে আমার জামাইয়ের সাথে গেছি, কয় আমার না টাকা তো লাগবে না। আমার ভাই পিছন থেকে চিৎকার করে করে বলতেছে, বুবু বুবু আমারে কিন্তু থানায় দিয়ে যায়, আমারে বাঁচাও বুবু, ওরা ডালে আমারে বাইরে ফেলবো। 3 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত নাহিদকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু পরের দিন নাহিদের পরিবারের কারোরই ফোন ধরেনি পুলিশ। স্থানীয় লোকজন নিয়ে পল্লবী থানায় গেলে নাহিদ কোথায় আছে তার কিছুটা ধারণা পায় তখন স্বজনরা। 4টা মামলার কাগজ বের করলো, তো দেখার পরে আমি বললাম যে মামলা তো না, এখন ছেলে কই? তো উনি বললো মেডিকেলে দেখেন। এরপর 4 ফেব্রুয়ারি ভাসানটেক বালুর মাঠ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের লাশ। স্বজনদের দাবি, এই অজ্ঞাত যুবকই নাহিদ। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো আটকের ঘটনাই তাদের থানায় ঘটেনি। সিভিল টিম ধরে নিয়ে আসছে, এটা কে বলছে? কিন্তু পুলিশের গাড়ি চালকের সঙ্গে নাহিদের বোন শিলার কথোপকথনে প্রমাণ মেলে আটকের বিষয়। বিষয়টি নিয়ে নাহিদের পরিবারের করা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতার করেছে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পায়নি। সে 2007 সালে একটা অস্ত্র মামলায় 17 বছরের
সাজা হয়েছে সেই মামলা। অভিযুক্ত কোনো আসামিকে আটকের পরে থানায় সোপর্দ না করে এভাবে হত্যা করা হলে স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত করবে, এমন মত নিহতের পরিবার ও স্থানীয়দের। এম বাদশা, SATV, ঢাকা। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, ক্রস ফায়ারের পরিস্থিতি তৈরি হলে তা ঘটবেই। ডিএমপি মিডিয়া সেন্টারের সকালে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 96 ধারা থেকে শুরু করে 107 ধারায় বিধৃত নিয়ম অনুযায়ী আমরা আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করতে পারি, যেটা আপনারাও পারেন। সুতরাং এনকাউন্টারের কোনো ঘটনা ইচ্ছাকৃত হয় না, পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলে এটি হয়, এবং যখন এরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে এটা ঘটবে। দেশে বর্তমানে বেকারত্বের হার 4.5% নেমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। হোটেল র্যাডিসনে দুপুরে তথ্য যোগাযোগ বিষয়ক আলোচনার শুরুতে তিনি এই দাবি করেন। আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে আনএমপ্লয়মেন্ট রেট ছিল প্রায় 40%। এখন কিন্তু সেটা মাত্র 4.5% নেমে এসেছে। শুধু এটা সরকারি সংখ্যা না, আওয়ামী লীগ থেকে সিআরআই থেকে আমরা স্টাডি করে, আমরা সার্ভে করে সেই একই সংখ্যা পেয়েছি। আমরা সাধারণ মানুষকে সবাইকে প্রশ্ন করেছি, আপনার আয় আছে কিনা, আপনার চাকরি আছে কিনা, আপনার কর্মসংস্থান আছে কিনা। 95.5% মানুষ বলেছে হ্যাঁ, আমার কর্মসংস্থান আছে।